আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের এই যে অষ্টম অধ্যায় সম্পর্কিত দৃশ্যমান ও অদৃশ্যমান হিসাবের যে সম্পদের যে হিসাব বা অবচয় সংক্রান্ত যে প্রশ্ন, সেখান থেকে কুমিল্লা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একজন শিক্ষার্থী আজকে আমাকে এই প্রশ্নটা সমাধানের জন্য বলেছে। এই প্রশ্নে একটা বিশেষ গুরুত্ব আছে, সেটা হচ্ছে এইখানে এই যে মেশিন হিসাব আর্থিক বিবরণীতে কিভাবে উপস্থাপন করতে হবে, এই একটা এক্সট্রা প্রশ্ন আছে। এই প্রশ্নটা সাধারণত খুব কম থাকে। যেমন এই যে গ নাম্বারে বলেছে মেশিন হিসাব সম্পর্কিত আর্থিক বিবরণীতে কিভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে মেশিন হিসাব কিভাবে দেখাবো, এটা কিন্তু নতুন প্রশ্ন। যাই হোক, আমরা ক থেকেই শুরু করব। ক নম্বরে বলেছে মেশিনটির অবচয় যোগ্য মূল্য কি? অবচয় যোগ্য মূল্য হচ্ছে মেশিনের মোট মূল্য হতে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ হবে। ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে অবচয় যোগ্য মূল্য বের হবে। তো যাই, ক থেকে আমরা সমাধান করব। আচ্ছা, আমি উদ্দীপকের কিছু অংশ উপরে নিয়ে এসে রাখলাম, নিচে সমাধান করবো। যে উপরে উদ্দীপকটা ছোট্ট করে নিয়ে রেখে রাখলাম, নিচে সমাধান করব। মেশিনের অবচয় যোগ্য মূল্য নির্ণয়। অবচয় যোগ্য মূল্য নির্ণয় করতে হলে মেশিনের যে ক্রয় মূল্য মোট ছিল 8 লক্ষ, এই 8 লক্ষর সাথে এই যে আমদানি শুল্ক, তারপরে বহন খরচ, সংস্থাপন ব্যয় সব যোগ হবে, সব যোগ হবে। তাহলে আমরা এই মেশিনের আমদানি শুল্ক 80,000 এটাও যোগ করব। তারপরে মেশিনের বহন খরচ 10,000 এটাও যোগ করব। এরপরে সংস্থাপন ব্যয় 10,000 এটাও যোগ করব, সব যোগ করব। যোগ করে যা হয় এখানে লিখব, সেটি হচ্ছে 9 লক্ষ টাকা। এটা মেশিনের মোট অর্জন মূল্য, মোট মূল্য। এখান থেকে এই যে বলেছে এখানে ভগ্নাবশেষ মূল্য 1 লক্ষ টাকা ধরা হয়, ভগ্নাবশেষ মূল্য বিয়োগ হবে, বাদ ভগ্নাবশেষ মূল্য 1 লক্ষ টাকা। এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব, এবং এইটার নাম হচ্ছে এই অবচয় যোগ্য মূল্য। তো অবচয় যোগ্য মূল্য সূত্রটা হচ্ছে মেশিনের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। বিষয়টি মনে রাখবো। আচ্ছা, এই ছিল ক নাম্বারের উত্তর। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নাম্বারে বলেছে প্রথম 2 বছরের মেশিন ক্রয় ও অবচয় সংক্রান্ত জাবেদা দাও। প্রথম 2 বছর মানে কি? মেশিন কিনেছে 2024 সালে জানুয়ারি মাসে। তো 2024 সালের আমরা জাবেদা করব, আর 2025 সালের জাবেদা করব। 2024 সালে 3টা জাবেদা হবে। মেশিন ক্রয়ের জন্য একটা, আর অবচয় ধরার জন্য 2টা, মোট 3টা জাবেদা হবে 2024 সালে। বাট 2025 সালে তো মেশিন আর কেনেনি, তাই না? তাহলে 25 সালে 2টা হবে, খালি অবচয়ের জন্য 2টা জাবেদা হবে। আমরা জানি প্রতি বছরের জন্য অবচয়ের 2টা জাবেদা হয়। আচ্ছা, তো যাই, আমরা খ নাম্বারের সমাধানের চেষ্টা করি। প্রথম 2 বছরের মেশিন ক্রয় এবং অবচয় সংক্রান্ত জাবেদা দেখিলা। জাবেদার জন্য আমি উপরে এই উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম। বার্ষিক অবচয়ের পরিমাণ এখানে সংক্ষেপে নির্ণয় করে নিলাম। বার্ষিক অবচয় সমান 8 লক্ষকে 10 দিয়ে ভাগ। 8 লক্ষ কোথায় পেলাম? ওই যে কিছুক্ষণ আগে অবচয় যোগ্য মূল্য পেয়েছিলাম না, 8 লক্ষ। ওটাকে আয়ুষ্কাল 10 বছর দিয়ে ভাগ করলেই বার্ষিক অবচয় বের হবে। তো বার্ষিক অবচয় বের করলাম, 80,000 টাকা হলো, 80,000। এইখানে আমরা জাবেদা করব। মূলত আমাদের এই খ নাম্বারের জাবেদার উত্তর হচ্ছে নিচেরটুকু, এই যে এখান থেকে। এটা উদ্দীপকের অংশ, এবং এখানে আমি একটু গণনা করেছি, বার্ষিক অবচয়টা নির্ণয় করে নিয়েছি। এটা কিন্তু উত্তরের অংশ না, এটা প্রশ্ন। আচ্ছা, এবারে এখানে জাবেদা করব। মেশিন আমদানি করেছে 8 লক্ষ টাকা, এর সাথে আরো যে সমস্ত খরচ হয়েছে সব যোগ করে পেয়েছিলাম 9 লক্ষ টাকা। নিয়ে একবারে জাবেদা করতে পারি মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট বা নগদান হিসাব ক্রেডিট, যাই বলি না কেন। টাকা হবে এখানে এই কত টাকা? 9 লক্ষ টাকা হবে। টাকা হবে 9 লক্ষ টাকা। এবার অবচয়ের জন্য 31শে ডিসেম্বর তারিখে অবচয়ের জাবেদা করব। অবচয়ের প্রথম জাবেদাটা হচ্ছে অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, বা অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে নাম অবচয় খরচ ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। টাকা লিখবো এই যে 80,000, 80,000 টাকা, তাই না? আচ্ছা, আমি ব্যাখ্যা লিখছি না। ব্যাখ্যা লিখতে গেলে এখানে জায়গা হবে না, সেই জন্য আমি ব্যাখ্যা লিখছি না। ব্যাখ্যা তোমরা পারবে, ব্যাখ্যা তো সহজ।
প্রথমটা লিখবো মেশিন ক্রয় করা হলো, পরেরটা লিখবো অবশ্যই ধার্য করা হলো। এভাবে একটা ব্যাখ্যা দেখলে তোমরা সবগুলি পারবে। প্রথম জাবেদাটাই কিন্তু আমি ব্যাখ্যা লিখে দেখিয়েছিলাম, আজকে আর ব্যাখ্যা দিই নাই। যাই হোক, এখন ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম অবচয়ের জন্য দুইটা জাবেদা হয়। একটা জাবেদা হচ্ছে অবচয় ধার্যের জন্য, অবচয় ডেবিট পঞ্জীভূত অবচয় ক্রেডিট। আরেকটা জাবেদা হবে এই অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে অবচয় হিসাব বন্ধ করার জন্য। আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট। টাকা হবে এই ৮০,০০০ টাকায় হবে, অর্থাৎ সেম টাকা নিয়ে দুইটা জাবেদা হবে। প্রথমে অবচয় ধরার জন্য, পরেরটা অবচয়কে আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে অবচয় হিসাব বন্ধ করার জন্য। আচ্ছা, আমাদের তো 2 বছরের জাবেদা করতে বলেছে, 2024 আর 25। তো 2025 সালে 3টা জাবেদা হলো। এবার 2024 সালে 3টা জাবেদা হয়েছে, মেশিন ক্রয়ের জন্য একটা, অবচয় ধার্যের জন্য 2টা। এখন 2025 সালে কিন্তু আর মেশিন কেনে নাই। তো যদি না কিনে, তাহলে এই যে মেশিন কেনার জাবেদাটা আর হবে না, কিন্তু এইটা হবে। কারণ প্রতি বছরের জন্য অবশ্যই ধরা হয় এবং আয় বিবরণীতে স্থানান্তর করা হয়। তাহলে এই দুইটা জাবেদা প্রতি বছরে হয়, সেজন্য আমাদের 2025 সালে এই দুইটা জাবেদা আবার হবে। এইখানে তো জায়গা নাই, পরের পেজে যাচ্ছি। এই যে এখানে আমি সমাধান করব বাকি জাবেদা দুইটা। 2025 ডিসেম্বর 31, অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। টাকা লিখবো ওই ৮০,০০০ই হবে, সেম টাকা, কারণ সরল রৈখিক পদ্ধতিতে অবচয় আমরা ধার্য করেছি। সরল রৈখিক পদ্ধতিতে, তো সরল রৈখিক পদ্ধতিতে সেম টাকা হয়। এবার এই অবচয়কে আবার আয় বিবরণীতে স্থানান্তর করব। আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট। টাকা লিখবো এই ৮০,০০০ টাকায় লিখবো। এই হচ্ছে আমাদের জাবেদা। আমি অবশ্য 2বার জাবেদা করেছি, 2বার আলাদা আলাদা ছকে, কিন্তু তোমরা এক ছকের মধ্যে জাবেদাগুলি করবে। আমি জায়গা পাই নাই এখানে, সেজন্য আলাদা করেছি। এই ছিল খ নাম্বারের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নাম্বারে বলেছে প্রথম 2 বছরের জন্য অবশ্যই খরচ হিসাব এবং মেশিন হিসাব আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপন করো। কিভাবে লিখতে হবে সেটা দেখাতে হবে আমাদের। যাই সমাধানের চেষ্টা করি। তো প্রথমে আমরা অবশ্যই খরচ হিসাবের খতিয়ান করব। বলছে অবশ্যই খরচ হিসাবটা তৈরি করতে হবে, আর আর্থিক অবস্থার বিবরণীতে মেশিন হিসাব কিভাবে লিখতে হয় সেভাবে দেখাতে হবে। তো প্রথমে যে অবশ্যই খরচ হিসাব তৈরি করতে বলেছে, এটা কিন্তু খতিয়ান, তাই অবশ্যই খরচ হিসাবের খতিয়ান করেছি চলমান জের ছকে। তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট ক্রেডিট জের ডেবিট ক্রেডিট। খতিয়ানের ছক তো আমরা পারি, তাই না? এখন লিখব। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা যে অবচয় ধার্য করলাম ৮০,০০০ টাকা, ওই ৮০,০০০ টাকার জন্য কিন্তু দুইটা জাবেদা করেছি প্রতি বছর। প্রথম জাবেদাটা করেছিলাম অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, তাই না? তাহলে এখানে এই পুঞ্জীভূত অবচয়ের নাম লিখে অবচয় হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো, টাকা ডেবিট দিকে চলে যাবে। আবার ঠিক ওই বছরের আরেকটা অবচয় নিয়ে জাবেদা করেছিলাম আয় বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট। তাহলে এখানে আয় বিবরণী বলে অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো। ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে ৮০,০০০ থেকে ৮০,০০০ বিয়োগ করে কিছু থাকবে না, না থাকলে শূন্য লেখা যায়, না লিখলেও হতো শূন্য। এটা হলো 2024 সালের। এখন 2025 সালেও কিন্তু আমরা জাবেদা করেছিলাম ওই অবচয় নিয়ে দুইটা জাবেদা। প্রথম জাবেদাটা ছিল কি, ওই সেম অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তো পুঞ্জীভূত অবচয়ের নাম লিখে ডেবিট দিকে টাকা লিখবো, ৮০,০০০ টাকায় হবে, কারণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় এক এক বছরের এক এক রকম হয়, কিন্তু সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছরের অবচয় সমান হয়। তা আমরা যেহেতু সরলরৈখিক পদ্ধতিতে অঙ্ক করতেছি, তা প্রতি বছরের অবচয় ৮০,০০০ হবে। এটা ডেবিটে লিখে দিব। আবার সেই আয় বিবরণী ক্রেডিটে লিখবো, এটা বিয়োগ করে শূন্য হবে। অর্থাৎ প্রতি বছরে দুইটা করে জাবেদা হয়। ওই দুইটা জাবেদা দেখে দেখে আমরা এই খতিয়ানটা করলাম। কিছুক্ষণ আগে যে জাবেদা করেছি না, ওই জাবেদা দেখে দেখে আমরা এই খতিয়ান করলাম। আচ্ছা, এ হচ্ছে আমাদের অবচয় খরচ হিসাব। এখন গ নাম্বারে কিন্তু আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মেশিন হিসাব আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে লিখতে হবে। এইটা কিন্তু তোমাদের কাছে নতুন, যে মেশিন হিসাব আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে লিখতে হবে, এটা কিন্তু তোমাদের কাছে নতুন। এটার জন্য আমরা এখন
আর্থিক অবস্থার বিবরণীতে লিখে দেখাবো কিভাবে হলো। এই যে লক্ষ্য করি, প্রথমে 2024 মেশিন হিসাব বলে ওই যে 9 লক্ষ টাকা লিখবো, বাদ পুঞ্জীভূত অবচয়, প্রথম বছরের অবচয় 80,000, বিয়োগ করে হবে 8,20,000। আবার 2025 সালের মেশিন হিসাব বলে এই 9 লক্ষ টাকা লিখবো, এখান থেকে বাদ পুঞ্জীভূত অবচয় বলে বছরে 1 লাখ, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো। প্রথম বছরে 1 বছরের অবচয় বাদ যাবে, কারণ পুঞ্জীভূত অবচয় জের 1 বছরের। দ্বিতীয় বছরে 2 বছরের অবচয় বাদ যাবে। তৃতীয় বছরে 3 বছরের অবচয় বাদ যাবে। বিষয়টি খেয়াল রাখবো। এইভাবে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো তোমাদের যদি কারো প্রশ্ন থাকে, কোনো অধ্যায়ের যদি তোমরা প্রশ্ন সমাধান চাও, আমি চেষ্টা করব সমাধান করার। তারপর রোজা রমজান মাস, তো এই প্রেজেন্টেশনগুলো আগে আমাকে তৈরি করতে হয়, একটু কষ্ট হয়, তারপরে চেষ্টা করব সমাধানের। আমি একজন সরকারি কলেজের শিক্ষক। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।